তুমি বিয়ে নিয়ে কখনো কি ভেবেছো? আমি বিয়ে করতে চাই না। কেন? এই যে বিয়ের যে আগ্রহটা সেটা কেন আসলে নিজের ভিতর থেকে হারিয়ে গেছে? দুষ্ট বিয়ে মুচকি হেসে হায় বলে যায়, বুঝি না তার মতি গতি কি যে সে চায়। সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুকে তোমার কোনো গান কি প্রচার হয়েছে? এই আমি আজ যাচ্ছি চলে, ফিরবো না তোর মনের কোণে। বেইমান 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 রে ও পোলা, তুই বড় বেইমান রে। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন এমন একজন মানুষ, যিনি এক কথায় স্বপ্নবাজ একজন মানুষ, যার স্বপ্নকে অনুপ্রাণিত করে যিনি নিজে একজন অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতে নিজেকে আত্মপ্রকাশ করেছে। তেমনই একজন মানুষ, ছোট ছাদিয়া। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেক ভালো আছো। তো তোমার বয়সটা কত চলতেছে? আমার 20 চলতেছে, জানুয়ারি 25 তারিখে 21 পড়বে আর কি। 20 বছর বয়স চলতেছে। তো তুমি এমনিতে কি করো? কি কাজ করো? কোন পেশার সাথে লিপ্ত আছো? আমি এমনি তো আগে একটা কোম্পানিতে চাকরি করতাম। মানে কি কোম্পানিতে চাকরি করতা? কি কাজ করতা? মানে তোমার যে এক কথায় তোমার যে আকার আকৃতি, শারীরিক যে গঠন, এই গঠন নিয়ে আসলে সম্ভব কিনা যে গার্মেন্টসে জব করা বা কোনো কোম্পানিতে জব করা? আমি জব করতাম বিডি ফুড কোম্পানিতে। জি। সেখানে মানে খাবার তৈরি হতো, যেমন আচার, বিস্কিট, কেক, মানে এই ধরনের খাবার তৈরি হতো আর কি। তো সেইখান থেকে তোমার হচ্ছে এই অভিনয় জগতে আসাটা কিভাবে? বা এই মিডিয়াতে আসছো কিভাবে? আসলে আমার ছোটবেলা থেকে মিডিয়াতে কাজ করার মানে স্বপ্ন, যে আমি শিল্পী হব। আমি সবসময় গান গাইতাম, সবসময় আমি গান গাইতাম। পরে আমি সবাইকে বলতাম যে আমি যদি শিল্পী হতে পারতাম। পরে এক সময় মানে আমি অনেক ভিডিও দেখতাম, যেমন দীপুর ভিডিও দেখতাম, অনেক ভিডিও দেখতাম। পরে আমি মনে মনে ভাবতাম যে এরকম যদি আমি মিডিয়াতে কাজ করতে পারতাম। আমি আমি তো কাউকে চিনি না, যে মিডিয়াতে কাজ করবো, মানুষকে তো চেনা লাগবো। এখন কি করব? পরে আমি একটা দীপুর ভিডিও দেখে আমি একজনকে কমেন্ট করছি। জি। পরে কমেন্ট করার পরে কয়েকদিন পর সেই কমেন্টের মানে রিপ্লাই পাইছি। আমি বলছি যে দেখেন, আমি আপনাদের সাথে মিডিয়াতে কাজ করতে চাই। পরে আমি মনে মনে ভাবতাম যদি রিপ্লাই যদি আমারে দিত, রিপ্লাই যদি দিত। পরে 4-5 দিন পর রিপ্লাই আমি পাইছি। পরে আমি বললাম যে আচ্ছা, আমি ইনবক্সে নক দিতেছি, আপনার সাথে কিছু কথা আছে, ছোট্ট কথা বলবো। পরে সেই ভাইয়াটা রিপ্লাই দিছে, ইনবক্সে নক দিছে। পরে কথা বললাম। পরে কয় তুমি আসলে কে? আমার বিষয়ে আমি বলছি যে আমি এরকম এরকম। আর দীপু কয়ে দেখছেন তো, দীপুর মতোই আর কি আমি। আপনারা যদি আমাকে নিতে চান তো আমি মিডিয়াতে কাজ করব। আমার অনেক ইচ্ছা, ছোটবেলা থেকে মিডিয়াতে কাজ করার ইচ্ছা। তো আমি যদি নিতেন একটু। পরে কয় আচ্ছা, তুমি আমাদের সাথে দেখা করো। পরে তাদের সাথে দেখা করলাম। দেখা করার পরে আবার তারা দেখলো। জি, মানে সেখান থেকে আপনাকে অভিনয় করার সুযোগটা দেই। তোমাকে সেখান থেকে অভিনয় করার সুযোগটা দেওয়ার পরে সেখান থেকে তোমার অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছে। আচ্ছা, তুমি যে এই বয়সে মানে 20 বছর বয়স, কিন্তু তোমার যে শারীরিক যে উচ্চতা, তুমি কতটুকু উচ্চতা কতটুকু তোমার? 3 ফুট 2-3 ইঞ্চি আর কি। জি। এই যে উচ্চতা, এই উচ্চতা নিয়ে তুমি বললা যে একটা ফ্যাক্টরিতে জব করতা। তোমার লেখাপড়ার যোগ্যতা কতটুকু? আমি ইন্টার কমপ্লিট করছি। ইন্টার কমপ্লিট করেছো। তো তোমার লেখাপড়ার যোগ্যতার কারণে নাকি তোমার প্রতি আসলে মানুষ দয়া দেখিয়ে বা করুণা দেখিয়ে তোমাকে চাকরিটা দিয়েছিল? আসলে ওই কোম্পানিতে আমার ভাইয়া জব করে। পরে আমার ভাইয়ার বড় স্যারদের সাথে আমার সাথে পরিচয় করা দিছি। পরে স্যাররাও আমার প্রতি হয়তো একটু মায়া হয়েছে যে চাকরিটা তাড়াতাড়ি, এর জন্য হয়তো চাকরিটা দিছে। ভাইয়া তোমার নিজের যোগ্যতার কারণে তুমি পাও নাই?
নিজের যোগ্যতা পড়াশোনা ছাড়া তো আর চাকরিতে মানে নেবে না। ইন্টার যেহেতু পাস করছি, লেখাপড়ার যোগ্যতা দেখে আর মায়া হয়তো লাগছে আমার প্রতি। মানে সবকিছু মিলিয়েই কাজ করেছে। দর্শক আসলে তার মতো একজন মানুষ যে কিনা আসলে শারীরিক উচ্চতা না থাকার ফলেও আমাদের মতো একজন সুস্থ স্বাভাবিক মানুষ না থাকার ফলেও কিন্তু তার ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে সে কিন্তু আসলে তার পরিবারের হাল ধরেছে। তোমার পরিবারে কে, কে আছে? আমার বাবা, মা, ভাই, বোন সবাই আছে, দাদা, দাদি। তুমি অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে কি করো? আসলে আমি চাকরি করছি অল্প কয়েকদিন। পরে একটু অসুস্থ ছিলাম, এর জন্য মানে চাকরিটা ছেড়ে দিছি আরকি। আর যে টাকা উপার্জন করতাম মানে রোজার ঈদের আগে করছি, চাকরিটা নিছিলাম। পরে ঈদে বাড়িতে নিয়ে গেছিলাম টাকা, আর কুরবানি ঈদে টাকা নিছিলাম। এই ২ বারই আরকি টাকা নিয়ে গেছিলাম। সে টাকা নিয়ে কি করেছো? আমার মায়ের হাতে দিছি। জি। তো তার মানে বলা চলে যে তুমি তোমার পরিবারের আ পেছনে অর্থ ব্যয় করেছো নিজে ইনকাম করে। হ্যাঁ। মানে কখনো কি কল্পনা করেছো বা কখনো কি ভেবেছো যে তুমি আসলে নিজে কখনো টাকা ইনকাম করতে পারবে? না, আমি এটা কখনো ভাবি নাই যে আমার মতো মানুষ কখনো টাকা উপার্জন করব, কোনো কাজ করতে পারবে। সেটা আমি কখনো মনে করি নাই। তোমার মতো তো অসংখ্য মানুষ আছে। তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে তোমার? এখন আমার মতো যেরকম আছে তাদের মানে ইয়েতে বলতে চাই যে আমার মতো যদি কেউ চেষ্টা করে বা বাইরে কোনো অনেকে আমি দেখছি রাস্তাঘাটে, আমি যত চলাফেরা করছি আমার মতো একজনে দেখি রাস্তায় মানে ভিক্ষা করতেছে বা যে রাস্তায় মানে অনেক কিছু টোকাইতেছে, কাগজ টোকাইতেছে এরকম। পরে আমি ভাবছি যে এরা যদি একটু চেষ্টা করতো, যেমন আমি এরকম কিন্তু করি নাই। আমি নিজের চেষ্টা কইরা যে আমি পড়াশোনা করে আমি আমি বড় কোনো আশা করছি যে আমি চাকরি করব, বড় ধরনের চাকরি করব। আমি নিজের টাকা উপার্জন করে আমি নিজে মানে যাতে চলতে পারি। আর বাবা-মার টাকায় যেন আমার চলতে না হয়। তারা যদি আমার মতো একটু বুঝতো, এইরকমই কাজটা করতো না। জি। তো তাদের উদ্দেশ্যে মানে কি বলার আছে যে তারা যাতে তোমার মতো আসলে নিজেদের ভিতরে সেই বুঝটা নিয়ে তারা কর্মঠ হয় এবং ইচ্ছে শক্তিকে জাগ্রত করে। জাগ্রত করে আমার মতো যাতে ইচ্ছে হয় যে আমি বড় ধরনের চাকরি করব, নিজের টাকা উপার্জন করব, রাস্তাঘাটে এইসব না কইরা মানে নিজের ইটা মানে উপার্জন করুক। জি। এই যে সোশ্যাল মিডিয়াতে যে অভিনয় করতেছো, তো এই যে অভিনয়ে আসার পরে তোমার যে আগে যে চাকরি করতা সেটা ভালো ছিল না? এই অভিনয় জগৎটা ভালো তোমার কাছে? এখন অভিনয় জগতে তো আমি মানে ফার্স্ট টাইম আসা, নতুন অবস্থায় নতুন নতুন যখন আসলাম মানে ভালো লাগতো না, আর খারাপই লাগতো। মানে মানুষের সাথে তো আমি চলাফেরা তেমন করি নাই, কারোর সাথে কথা বলা, আমি সব সময় বাড়িতে থাকতাম। আর আমার বাবা মাও কারোর সাথে চলাফেরা করতে দিত না, বাহিরে বের হতে দিত না। আ- আমি ভাবতাম যে আমার বাবা মা কিসের জন্য আমার বাহিরে বের হতে দেয় না। পরে আমি একসময় বুঝতে পারলাম যে হয়তো কেউ আমাকে নিয়ে কোনো করবে, যাতে আমার মনে যদি কোনো কষ্ট লাগে তাদের কথায়, এর জন্য বাহিরে বের হতে দিত না। জি। মানে বাহিরে বের হলে কি কখনো বিড়ম্বনার শিকার হয়েছো তুমি? মানুষের টহলের শিকার হয়েছো? অনেকে মানে আজে বাজে কথা বলতো আর কি। যেমন এই যে যেমন আমার বাবার নাম ধরে বলতো যে তার মাইয়া যাইতেছে, তার মায়ের বয়স এতটুকু, এত বয়স হয়েছে কিন্তু বড় হয় না। জি। আমার মেয়ের চেয়ে বড়, কিন্তু আমার মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে আর এর মাইয়া এখনো ছোটই আছে। এরকম কথাবার্তা আর কি বলতো। জি। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বেশ কিছু ভিডিও তোমার ভাইরাল হয়েছে, দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তো সেই বিষয়ে কি বলবে? মানে সেই ভিডিওগুলো কিভাবে ভাইরাল হইলো এবং সেই ভিডিওগুলো আসলে আদৌ কি তোমার হচ্ছে মানসম্মত ভিডিও ছিল কিনা? একটা ভিডিও করছিলাম যে বিয়ের ভিডিওটা, জি। যে বিয়ের ভিডিওটাই ভাইরাল হয়েছে। আমি যখন প্রথম মিডিয়াতে কাজ করব মানে ফার্স্ট ভিডিও সেটা।
আমারে বললো যে তোমারে নিয়ে একটা ভিডিও বানাবো। আমি জানতাম না যে এরকম ভিডিও বানাবে তারা। পরে ক্যামেরার সামনে তারা একটা ছেলেকে যে সামনে আনলো, আমার কাছে আনলো যে তুমি মনে করবা এটা তোমার স্বামী, মানে ক্যামেরার সামনে বলতে হবে যে এটা তোমার স্বামী লাগে। আর ছেলেটাকেও বুঝাইলো যে এটা তুমি বলবা এটা তোমার বউ। পরে মানে বিয়ের যে আমরা এত বছর ধরে বিয়ে করছি, 1 বছর ধরে বিয়ে করছি, এটা আমার স্বামী, তার সাথে পরিচয় ফেসবুকে, এরকম কথা ছিল আর কি। পরে এই ভিডিওটা আর কি ভাইরাল হয়েছে। তো এটা কি আসলে মানসম্মত কোনো ভিডিও ছিল বলে মনে করো তুমি? সেটা তো ছিল না, কারণ বিয়েতে ছিল যে পালিয়ে বিয়ে করছি, এটা একটা না। কারণ আমার আত্মীয় স্বজন যদি বাহিরে বেরোতো বা বাজারে যেত, বলতো যে যেমন আমার বাবাকে দেই বুঝাই, বাজারে যেত, বলতো যে তোমার মাইয়া নাকি বিয়ে করছে। মানে ভিডিওটাকে মানুষ সত্যি, সত্যি মনে করেছিল। কি মনে করছে? মানে ওইভাবেই ভিডিওটাকে উপস্থাপন করা হয়েছিল। ভিডিওটা করা হয়েছে যে সত্যি এটা বাস্তব। আমাদের কথার মধ্যেও অনেক ছিল। আচ্ছা, ভাইরাল হওয়ার যে নেশাটা তোমার মাঝে ছিল যে অর্থাৎ তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করবে, মানুষ তোমাকে চিনবে, জানবে, একজন অভিনেত্রী হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটবে, এমনটাই তো তোমার ইচ্ছে ছিল। তো সেটা তো মানুষ ভালো কিছু করেও করতে পারে। ভালো কিছু করে করতে পারে না? ভালো কনটেন্ট দিয়েও করতে পারে। তো তোমার ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে একটা আম নিম্নমানের একটা কনটেন্ট তৈরি করে যেটা সামাজিকভাবে আসলে তোমাকে নিজেকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এমন ধরনের কনটেন্ট দিয়ে ভাইরাল হওয়ার কি মানে কেন তোমার হচ্ছে নেশাটা জাগ্রত হয় নিশ্চয়ই? জানতাম না যে এরকম নিজের অজান্তে অজান্তে হয়েছে। যদি আমার প্রথমের থেকে মানে বলতো যে এটা তুমি এরকম এরকম অভিনয় করবা, এরকম এরকম বলবা, আমি তো সেটা বলতাম না। যে অন্য ভিডিও করো, অন্য ভিডিও করেন যাতে মানুষ চিনুক জানুক, অন্যভাবেও তো ভিডিও করা যাইতো। ক্যামেরার সামনে মানে ভিডিও, ছেলেটার ভিডিও করতেছে নিতেছে, ছেলেটা বলতেছে এটা আমার বউ। এখন আমি মনে মনে ভাবলাম যে ছেলেটা এরকম এরকম বলতিছে, এখন আমি মিথ্যা কথা কেমনে বলবো? ক্যামেরা তো আমার সামনে, যে আমি ক্যামেরার সামনে কি আমি বলতে পারবো যে আমার না এটা আমার স্বামী না? এটা যারা এই যে যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে যারা নতুনদেরকে সুযোগ অবশ্যই দিবেন। নতুনদেরকে দিয়ে অবশ্যই ভালো মানের কাজগুলো করাবেন, ভালো মানের কনটেন্ট তৈরি করবেন। এতে করে হয়তো আপনার ব্যবসার গতিটা যেমনই আপনার বৃদ্ধি পাবে এবং আপনার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আপনার হচ্ছে আপনার সাপোর্ট থাকবে এবং আপনার পেজ বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটাও কিন্তু আসলে মানুষের কাছে দর্শক জনপ্রিয়তা অর্জন করবে। তো এই যে যারা নতুন আসে তার মতো সাদিয়ার মতো কিন্তু অনেকেই কিন্তু আসলে নতুন মিডিয়াতে এসে বা কাজ করতে এসে কিন্তু আসলে একটা বিড়ম্বনার শিকার হয়েছে। যে বিড়ম্বনার শিকারটা তুমি হয়তো হয়েছো। তো যাই হোক, তোমার আগামী দিনের প্ল্যান প্রোগ্রাম কি আছে? গান করার পাশাপাশি ভালো কোনো অভিনয় যদি মানে করতে বলে তো ভালো কোনো অভিনয় করব। আর শিল্পীকে আমি একটা শিল্পীকে পছন্দ করি, তার গান পছন্দ করি, সেটা হচ্ছে গগন সাকিব। গগন সাকিবের গান আমার অনেক ভাল লাগে। আচ্ছা, আমরা গগন সাকিবের একটা গান শুনবো, তোমার পছন্দের শিল্পীর একটা গান শুনবো। তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে। দর্শক কোথাও যাবেন না। আসছি বিরতির পরে আমাদের আজকের অতিথিকে নিয়ে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথি ছোট ছাদিয়াকে নিয়ে। যেটা বলতেছিলাম যে তোমার প্রিয় একজন শিল্পী গগন সাকিবের কণ্ঠে যে গানগুলো গেয়েছে সেই গানগুলো অবশ্যই তুমি শুনেছো বা শুনো, যেহেতু তোমার পছন্দের শিল্পী। সেই শিল্পীর গানটা, তার কণ্ঠের গানটা তোমার কণ্ঠে আমরা একটু শুনতে চাই। যেকোনো গানের একটা অন্তরা আমাদেরকে একটু শোনাবে। যত্ন করে রাখি স্মৃতি, পিঞ্জিরাতে রাখিস বাঁধি। যত্ন করে রাখি স্মৃতি, পিঞ্জিরাতে রাখিস বাঁধি। এই আমি আজ যাচ্ছি চলে, ফিরবো না তোর মনের কোণে। বেইমান 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 রে ও পোলা, তুই বড় বেইমান রে। বেইমান 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 রে ও পোলা, তুই বড় বেইমান।
কত কান্না জমা অটরি কোটে, মোবাইলটা বাজবো বাবনে যে, সেও সারা হাই কথা বলেছে। বেঈমান 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 রে, ও পোলা তুই বড় বেঈমান রে। চমৎকার! এই যে এত সুন্দর গান, তোমার হচ্ছে গানের তাল, লয়, সুর মোটামুটি সবই ঠিক ছিল। তো এইগুলো তোমার মানে কিভাবে তুমি এইগুলো আয়ত্ত করেছো? আমি সবসময় তার গান শুনতাম, জি। শুনে শুনে শিখতাম। জি। সঙ্গীত তো চর্চার বিষয়, শেখার বিষয়। তো তুমি কি কোথা থেকে কি এই সঙ্গীতটা শিখেছো বা সঙ্গীত সম্পর্কে ধারণা নিয়েছো? আমি কারো কাছে শিখি নাই, কিন্তু ইউটিউবে আমি YouTube এ দেখে এই যে আয়ত্ত করেছো। গান শিখছি আর কি। তোমার আগামী দিনের পরিকল্পনা কি এই গান নিয়ে? যদি আমারে কেউ মানে গান করার জন্য করে, তো আমি গান গাইবো, ইচ্ছা যে আমি বড় ধরনের কোনো শিল্পী হব। সোশ্যাল মিডিয়া YouTube বা Facebook এ তোমার কোনো গান কি প্রচার হয়েছে? একটা গান রিলিজ হয়েছে মাহি মিউজিক ভিডিওতে। জি। আর এছাড়া তোমার হচ্ছে মানে যে কনটেন্ট গুলা তুমি করছো। তো এখন কোন ধরনের কনটেন্ট গুলা তুমি করছো? অভিনয় করছো? কয়েকটা ভিডিও করছি, ফানি ভিডিও। জি। ফানি ভিডিও কয়েকটা করছি। এই ফানি ভিডিও গুলো করে তুমি মানে বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে অভিনয়ের অগ্রযাত্রাটা ধরে রেখেছো। তো তোমার আগামী দিনের পরিকল্পনাটা কি? পরিকল্পনা, আমি শিল্পী হব, শিল্পী হওয়ার পাশাপাশি অভিনয় করব। যেমন স্যাড ভিডিও আছে, ফানি ভিডিও আছে, আর বিশেষ করে স্যাড ভিডিও আমার বেশি ভাল লাগে। জি। আর এইসব আর কি। স্যাড ভিডিও যেটা আসলে বা অনুধাবন যেটা, সেটা করতে গেলে তো আসলে দেখা গেল যে একটা আবেগ ভিতর থেকে আবেগ তৈরি করতে হয়, কান্না দিতে হয়। তো সেগুলো মানে আ দিতে পারবে সেই ধরনের দিতে ইয়াটা কি আছে? শক্তিটা কি মনের ভিতরে সঞ্চার আছে? আছে। আচ্ছা, আমাদের একটা ডায়ালগ, আবেগ ঘন একটা ডায়ালগ শোনাও তো আমাদের দর্শকদের। যেমন একটা নাটক দেখছি যে নিয়তির প্রতিশোধ, এটাতে একটা ডায়লগ আছে, নায়কটা তারে ভালোবাসতো না, কোনো সময় ভালোবাসতো না। পরে নায়িকার মা মারা যায়, চলে আইসা পরে। পরে আসার পরে তার শাশুড়িও তাকে অনেক অত্যাচার করে। অত্যাচার করার পরে পরে ছেলে ছেলেটার মা, নায়কের মা অসুস্থ হয়ে পড়ে। পরে কয়, বাবা তুই বউকে নিয়ে আয়। হয়তো তার সাথে আমি এত খারাপ ব্যবহার করছি, এর জন্য আমি এত অসুস্থ হয়েছি, তুই তারে নিয়ে আয়। পরে তাকে নিতে গেছে। জি। পরে ডাক দিছে, নায়িকা ডাক দিছে। পরে নায়িকা বের হয়েছে। বের হওয়ার পরে নায়ক বলতেছে যে চলো, আমার মা অনেক অসুস্থ, চলো যাই। জি। পরে হাত ধরে মানে নিয়ে আসতেছে। পরে হাত ছাড়াইছে আর কি। পরে বলছে যে তোমার মা অসুস্থ, আমি তো আর না, আমার মা তো না। সেটা আমরা ডায়ালগের সুরে আপনি অভিনয়ের অঙ্গভঙ্গিতে। পরে কয়, কুত্তার সাথে রুটি ভাগ করে খাইলেও নাকি কুত্তা মানুষের প্রেমে পড়ে যায়, আর আমি তো তোমাকে আমার পুরো জীবনটা দিয়ে দিছিলাম, তারপরও আমি তোমারে পাইলাম না। সুন্দর। এই যে তোমার হচ্ছে YouTube দেখে যে অভিনয় শেখা বা তোমার হচ্ছে গান শেখা, তো এইটা তোমার হচ্ছে তুমি কি মনে করো যে YouTube দেখে অভিনয় শেখা বা গান শিখে তুমি ভালো কিছু করতে পারবে? এখন আমি যেহেতু অভিনয় শিখতেছি, আর আমি নিজে নিজে শিখে তো আর মানে অভিনয় জগতে যেতে পারবো না। যদি কেউ আমার হেল্পের দরকার, যদি কেউ আমার হেল্প করে, তাইলে তো আমি যেতে পারবো আর কি। জি। তুমি বিয়ে নিয়ে কখনো কি ভেবেছো? তোমার তো ২১ বছর বয়স বললা যে ২০ বছর, ২১ বছর জানুয়ারি শেষ হলে পড়বে। হ্যাঁ। তো আমাদের দেশে সাধারণত তোমার হচ্ছে মেয়েদের কিন্তু ১৮ বছর আর ছেলেদের ২২ বছর। এর মাঝে বিয়ে হয়, বিয়ের সময়টা হয়। তো তোমার তো বিয়ের বয়সও প্রায় পার হয়ে যাচ্ছে। পার হয়েই গেছে। তো তুমি বিয়ে নিয়ে কি কখনো কোনো চিন্তা ভাবনা করেছো? আমি মানে অনেকে আমার বাবা মাকে প্রস্তাব দেয় যে তোমার মাইয়াটাকে দাও। মানে হয়তো তারা কেমন? দেখতে কেমন? যারা প্রস্তাব দেয় তারা কি তোমার মতো যারা মানে শারীরিক প্রতিবন্ধী আছে তারাই কি এসে প্রস্তাব দেয়? নাকি এম আমাদের মতো তোমার হচ্ছে মানে উচ্চতা সম্পন্ন, স্বয়ংসম্পন্ন মানুষ? একটা মানে আমার মতোই
কিন্তু মাটি এসে পড়ছে। সেটা প্রস্তাব দিছিল তার বাবা-মা। আরেকটা মানে নরমাল আরকি স্বাভাবিক এরকম ছেলের ঘর থেকে বিয়ে আসছিল। পরে আমি আমার বাবা-মাকে বলছি, "দেখো আমি ধরলাম আমি বিয়ে করলাম।" পরে রাস্তাঘাটে অনেক মাইয়া দেখবে, ভালো মাইয়া দেখবে, স্বাভাবিক মাইয়া দেখবে। দেইখা মনে মনে ভাববে যে আমি কিসের জন্য এরকম মেয়েকে বিয়ে করলাম। যদি আমি বিয়ে না করতাম তাইলে স্বাভাবিক কোনো সুন্দরী মাইয়াকে বিয়ে করতে পারতাম। জি। আর অন্য মাইয়াকে তার ভালো লেগে গেল। পরে যদি আমারে ছাইড়া দেয় তখন তো আমি মানে অনেক কষ্ট পাবো। আমার বিয়ে করার দরকার নাই। তুমি আমার বিয়ে নিয়া তোমরা ভাইবো না। আমি বিয়ে করতে চাই না। কেন? এই যে বিয়ের যে আগ্রহটা সেটা আ আ কেন আসলে নিজের ভেতর থেকে হারিয়ে গেছে? আপনি এত কিছু তুমি এই যে এত কিছু নিয়ে তোমার হচ্ছে তোমার স্বপ্ন বা পরিকল্পনা বা ইচ্ছে শক্তি সঞ্চার হচ্ছে। অথচ তোমার হচ্ছে তোমার নিজের বিয়ে নিয়ে তোমার ইচ্ছে শক্তিটা সঞ্চার হচ্ছে না কেন? বা সেই আত্মবিশ্বাসটা কেন ভেঙে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। আর এখনকার যুগের মানুষকে আসলে আমি বিশ্বাস করি না যে আজকে আমার আবেগের বশে হয়তো বিয়ে করলো, আবার পরবর্তীতে যদি আমারে ছাইড়া দেয়, ছাইড়া দেওয়ার পরে তো আমি কোথায় যাব, কি করব, অনেক কষ্ট পাবো। আমার যে এরকম জীবনটা আছে, আমি এরকম প্রতিবন্ধী, এটা নিয়ে আমি কখনো কষ্ট পাই না। কোনো সময় কষ্ট পাই, আবার ভাবি যে এরকম হইছে কি, তাতে কি হইছে? আমার হাত পা আছে, আমি চলাফেরা করতে পারি। আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছি। আরো কত মানুষ আছে হাত নাই, পা নাই। এটা ভাইবা আমি নিজেকে আরকি সান্ত্বনা দেই। আর যখন আমি একজনকে বিয়ে করব, সেই মানুষটা যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে তো সেই কষ্টটুকু আমি সহ্য করতে পারব না। এটা আমি মনে করি। সে আমার আপন কেউ যদি হারিয়ে যায় আমার জীবন থেকে, এই কষ্টটুকু আপাতত আমি সহ্য। প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা মেয়েই তো আসলে চায় যে তার একটা সুখের সংসার হবে, সুখের একটা ঘর হবে, স্বামী হবে, সন্তান হবে। তোমার ক্ষেত্রে এই চিন্তা চেতনাটা ভিন্ন ধরনের কেন? মানে তুমি এটাকে কেন পরিবর্তন করতে পারো না? বা পরিবর্তন করবে কিনা? বা তোমার মা-বাবা, তোমার অভিভাবক যারা আছে, তারা কি তোমাকে এই বিষয় নিয়ে কখনো ও সেইভাবে বলেছে কিনা? আমার বাবা-মা আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলে না। তো আমি চিন্তা করি কোনো সময়, মানে মনে ভাবি যদি কেউ প্রপোজ করে আরকি, প্রপোজ করে, আমি মনে ভাবি যে মানে এই পর্যন্ত কি আ কখনো কেউ প্রপোজ করেছে? প্রেমের অফার করেছে বা বিয়ের অফার করেছে? প্রেমের প্রস্তাব তো দেয়, প্রপোজ করে। আর ফেসবুকে পরিচয় আমার পরিচিত বলে যে, "দেখ তোরে আমার অনেক ভালো লাগে। আ আমি তোরে অনেক ভালোবাসি।" তো আমি প্রপোজটা মানে অ্যাকসেপ্ট করি না। আমার ভয় লাগে যে আমি অ্যাকসেপ্ট করলাম বা কয়েকদিন কথা বললাম। পরে যদি আমারে ছাইড়া যায় তো আমি কষ্ট পাবো। মানে আমার কষ্টের দিকে আমি কষ্ট পেতে চাই না। যে এরকম আছি এতে আমার কত কষ্ট, কত মানে একটা যে আমি এরকম কিসের জন্য হলাম? কি এমন পাপ করছি যে এরকম আমি কিসের জন্য হলাম? আল্লাহ কিসের জন্য আমারে এরকম বানাইলো? এটা নিয়ে আমি অনেক মানে যখন একা থাকি আরকি তখন ভাবি যে এরকম কিসের জন্য হলাম? আর যদি অন্য একটা মানে আমার জীবনে একজনকে বাইছা নিলাম, সেও যদি আমারে কষ্ট দেয়, আমারে ছাইড়া যায়, এতেও আমার অনেক কষ্ট হবো। যে হয়তো আমি এরকম আছি বিধায় যদি আমি মেয়ে স্বাভাবিক মেয়ের মতো হতাম, বা অনেকে তো আছে স্বাভাবিক, তার বয়ফ্রেন্ড তো তারে ছাইড়া যায় না। আর তাদের বউকে তো ছাইড়া দেয় না। হয়তো আমি এরকম দেখে আমারে ছাইড়া দিছে। সেই ভয়টাই নিজেকে সবসময় ভাবায়, নিজেকে সবসময় আবেগ অভিভূত করে তোলে। যাই হোক আমরা আবেগ অভিভূত থেকে বের হয়ে এসে আবারও একটু বিনোদনে চলে যাই, entertainment এ চলে যাই। এই যে তুমি যে এত সুন্দর গান তোমার হচ্ছে জানো, তো তোমার হচ্ছে তোমার যে গানটা সম্প্রতি সময়ে রিলিজ হয়েছে যেটা বললা যে, সেই গানটা আমাদেরকে একটু শোনাবে। গানটা দীপু ভাইয়ের সাথে আমি গাইছি। আমার পার্টটা আমি বলি। মানে ডুয়েট গান ছিল সেটা। ডুয়েট গান ছিল। দুষ্টু বিয়ে মুচকি হেসে হায় বলে যায়, বুঝি না তার মতি গতি কি যে সে চায়। দুষ্টু বিয়ে মুচকি হেসে হায় বলে যায়, বুঝি না তার মতি গতি কি যে সে চায়।
এই যে সোশ্যাল মিডিয়া থেকে তুমি কি মনে করো যে আসলে তুমি ভালো কিছু করতে পারবে বা অর্থ উপার্জন করে নিজের সংসার চালাতে পারবে বা নিজের স্বাচ্ছন্দ্যে চলতে পারবে? নাকি শুধু শখ পূরণ করার জন্য এখানে আসা? না, আমার ইচ্ছা আছে যে আমি নিজের টাকায় চলবো। এই শখ আছে, ইচ্ছাও আছে। আর এই স্বপ্ন আমার যাতে পূরণ হয় এরকম আরকি, যদি মানে হেল্প করে কেউ। আমার তো ইচ্ছা আছে যে আমি বড় ধরনের ভিডিও করবো, শিল্পী হবো। নিজের উপার্জনে আমি চলবো। আমার বাবা-মাকে চালাবো। নিজের উপার্জনের টাকায় আমি বাবা-মাকে চালাবো। এরকম ইচ্ছা তো আছেই। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে তোমার? এখন দর্শকরা যদি আমার আ গান বা আমার ভিডিও যদি ভিডিও কোনো রিলিজ হয়, যদি দর্শকরা সাপোর্ট করে আমারে, তাইলে হয়তো আমার স্বপ্ন পূরণ হবে আরকি। আর যত সাপোর্ট করবে মানে আমারও আগ্রহ বাড়বে যে সবাই আমার ভিডিও দেখে, আমার গান দেখে, সবাই সাপোর্ট করে। তো আমারও ইচ্ছা জাগবে যে আমি আরো গান গাই, আরো ভিডিও করি। দর্শকরা তো আমারে অনেক ভালোবাসে, আমার ভিডিও দেখে। আর আপনাদের একটা কথাই বলার, যদি আপনারাই পারেন আমার ইচ্ছা পূরণ করতে, যদি আপনারা সাপোর্ট করেন আমারে, আমার ভিডিও সাপোর্ট করেন, তাহলে আমার সম্ভব আরো এগিয়ে যেতে। আপনারা যত পারেন তো আমারে সাপোর্ট করবে। জি, অনেক ভালো লাগলো আমাদের সাথে আজকে তুমি এসেছো। অ আমাদের সাথে কথা বললা, দীর্ঘ সময় আড্ডা দিলে। তো দর্শক, দেখতে, দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।